आजादी के 77 साल बाद आपराधिक न्याय प्रणाली, हमारी क्रिमिनल जस्टिस सिस्टम पूर्णतया स्वदेशी हो रही है और भारतीय इथोस के आधार पर ही चलेगी। ভাবা যায় আমরা জানতাম ইতিহাসে পড়ে এসেছি আমরা নাকি স্বাধীন হয়েছি 1947 এর 15ই আগস্ট। অনেকে প্রশ্ন তুলতেন সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? যত দিন যাচ্ছে এই স্বাধীনতার 77 বছর পরে এসেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা এতদিনও ব্রিটিশ আমল থেকে বেরিয়ে আসতে পারিনি। ব্রিটিশ চলে গেছে কিন্তু ছাপ রেখে গেছে। এই যেমন 77 বছর পর ব্রিটিশদের তৈরি করে দেওয়া আইন বিচার ব্যবস্থা আজকে শেষ হলো। ভাবতে পারছেন স্বদেশী হলো বিচার ব্যবস্থা 77 বছর পর। আর কখন হচ্ছে? আমাদের রাজ্যে যখন একের পর এক গণপিটুনি চলছে, মব লিঞ্চিং চলছে, প্রকাশ্যে রাস্তায় তৃণমূলীরা এই রাজ্যের নারী পুরুষকে বেত্রাঘাত করছে তালিবানি শাসনের মতন, ঠিক সে সময় আজ 1 জুলাই এই দেশে চালু হয়ে গেল সম্পূর্ণ স্বদেশী বিচার ব্যবস্থা, ভারতীয় ন্যায় সংহিতা। এবং আজকে কার্যকর করে আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবাদিকদের মুখোমুখি হলেন। অ্যাকচুয়ালি এই নতুন আইনগুলোতে কি আছে? এই যে আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড যেটা বাতিল হয়ে গেল, তার বদলে এলো ভারতীয় ন্যায় সংহিতা। অ্যাকচুয়ালি সেখানে কি আছে আমরা আর কয়েকদিনের মধ্যে, আগামী 1-2 দিনের মধ্যে কোনো বিশেষজ্ঞের মুখ থেকে আপনাদের তার পুরোটা শোনাবো। কিন্তু আজকে এই প্রতিবেদন আপনারা দেখুন ভারতবর্ষের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে চলেছে, কি কি পরিবর্তন আজ থেকে শুরু হলো এবং কিভাবে ব্রিটিশ আমল থেকে বেরিয়ে আজকে স্বাধীন হলো আমাদের বিচার ব্যবস্থা, সবটা শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। স্বাধীন হলো আমাদের বিচার ব্যবস্থা। হ্যাঁ, এতদিন জেনে এসেছিলাম 1947-এর 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থাও যে এতদিন সেই ব্রিটিশ আমলেই পড়েছিল সেটা আমি আর কয়েকজন লোক জানতেন, কিছু লোক জানতেন, কিন্তু বাকি ভারতবর্ষের মানুষ জানতেন কিনা খুব সন্দেহ আছে। কেন আমি জানতাম একথা কেন জোর গলায় বলছি? কারণ আমার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেই 1920 সালের ব্রিটিশ আইন, যেটা এই বাংলার বিপ্লবীদের বিরুদ্ধে প্রয়োগ করা হতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমার বিরুদ্ধে সেই ব্রিটিশ আইন দিয়ে মামলা করে রেখেছে। মানে অফিসিয়ালি আমি নিজেকে এই বাংলার একজন বিপ্লবী বলে দাবি করতেই পারি। যাই হোক, স্বদেশী হলো বিচার ব্যবস্থা। আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড বদলে চালু হয়ে গেল ভারতীয় ন্যায় সংহিতা। দেশবাসীকে শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং আমরা দেখলাম দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা প্রকৃত অর্থে স্বাধীন হলো। 77 বছর স্বাধীনতার পর পুরোপুরি স্বাধীন হলো, স্বদেশী হলো আমাদের বিচার ব্যবস্থা। দেশ জুড়ে আজকে কার্যকর হয়ে গেল ভারতীয় ন্যায় সংহিতা। দেশবাসীকে শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি দেখলাম সংবাদ মাধ্যমে মুখোমুখি হলেন এবং বললেন ন্যায় সংহিতা কার্যকর হওয়ার পর দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা প্রকৃত অর্থে স্বাধীন হলো। 77 বছর কেটে গেছে, এতদিন পুরো বিচার ব্যবস্থাটা দেশীয় হলো, মানে স্বদেশীয় হলো। আজকে আমরা দেখলাম সংসদের লাইব্রেরি ভবনে সাংবাদিকদের মুখোমুখি হলেন শাহ। কি বললেন তিনি? কিভাবে ব্রিটিশ থেকে ভারতীয় বিচার ব্যবস্থা আইন আজকে স্বাধীনতা লাভ করলো, শুনুন আমরা স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখ থেকেই। हमारी क्रिमिनल जस्टिस सिस्टम पूर्णतया स्वदेशी हो रही है और भारतीय इथोस के आधार पर ही चलेगी। 75 साल के बाद इस कानूनों पर विचार हुआ और ये कानून जब आज से हर थाने में अपना काम करना चालू करेंगे, तब अंग्रेजों के बनाए हुए कानून निरस्त होकर भारत की संसद ने बनाए हुए कानून आएंगे। दंड की जगह दुहाई लेगा, देरी की जगह स्पीडी ट्रायल और स्पीडी जस्टिस मिलेगा। और पहले सिर्फ पुलिस के अधिकारों की रक्षा की गई थी, अब पीड़ितों के अधिकारों की रक्षा और जो कंप्लेनेंट है इसके भी अधिकारों की रक्षा करने का काम होगा। तो एक नए नजरिए के साथ ये तीनों कानून आज सुबह से ही, मतलब कल मध्यरात्रि से काम करना शुरू किए हैं
अब इंडियन पिनल कोड, जिसको आईपीसी कहते थे, 1860 से जो कानून था, इसकी जगह बीएनएस भारतीय न्याय संहिता आएगी। क्रिमिनल प्रोसीजर कोड, जिसको सीआरपीसी कहते थे, जो 1898 से अमल में था, इसकी जगह भारतीय नागरिक सुरक्षा संहिता बीएनएस आएंगे। और इंडियन एविडेंस एक्ट 1872 से जो इस देश के क्रिमिनल जस्टिस सिस्टम को गवर्न करता था, इसकी जगह भारतीय साक्ष्य अधिनियम बीएसए लागू होगा। স্বাধীনতার ৭৭ বছর পর দেশের ফৌজদারি যে বিচার ব্যবস্থা, সেটা স্বদেশী হলো, দেশীয় হলো, সম্পূর্ণ ভারতীয় নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ন্যায় সংহিতা। নতুন নিয়ম আজকে 1 জুলাই থেকে কার্যকর হলো। আমি জানি না আমাদের রাজ্যে যেখানে শাসকের আইন চলে, সেখানে আদৌ এই আইন ব্যবস্থা কবে চালু হবে বা আদৌ হবে কি না। অমিত শাহ বললেন দণ্ড নয়, ন্যায় প্রতিষ্ঠার জন্যই এই আইন। এই আইন কার্যকর হওয়ার পরে বিচার ব্যবস্থা আরো দ্রুত হবে। আমরা দেখলাম এই নতুন আইনে মহিলা এবং শিশুদের বিরুদ্ধে হওয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কিন্তু কড়া আইন আনা হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নারী এবং শিশুদের উপর অত্যাচারকে, যেখানে আমাদের বাংলায় এই মুহূর্তে আজকের দিনেও দাঁড়িয়ে গণপিটুনি দেখতে পাচ্ছেন। নারীদের প্রকাশ্যে বেত্রাঘাত করছে তৃণমূলের নেতা। শিশুদের বিরুদ্ধেও কিরকম অত্যাচার হয়েছে আমাদের রাজ্যে আপনারা দেখেছেন। এবং সবচেয়ে বড় কথা, এখানে যে দুটো সবচেয়ে বড় পরিবর্তন এসছে এই আইনে, ভারতীয় আইনে সম্পূর্ণ, এখানে কিন্তু গণধর্ষণের জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং নাবালিকা ধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ডের কথাও উল্লেখ আছে। শুধু তাই নয়, এই যে আমাদের বাংলায় রাজ্য জুড়ে গণপিটুনি চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে কেউ পাত্তাই দিচ্ছে না, কারণ সবাই জানে শুধু তৃণমূলটা করতে হবে আর তৃণমূল নেতার ছত্রছায়ায় থাকতে হবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিচ্ছুটি করতে পারবে না। সেই গণপিটুনির ক্ষেত্রেও যদি মৃত্যু হয়ে যায়, তাহলে কিন্তু এখানেও মৃত্যুদণ্ডের সাজা রয়েছে, এমনটাই বদল আনা হয়েছে। কি বললেন এসব নিয়ে অমিত শাহ, শুনুন আপনারা। सबसे पहली प्रायोरिटी महिलाओं और बच्चों के अपराध को दी गई है, और मैं मानता हूं कि ये करने की बहुत समय से पहले जरूरत थी। एक पूरा अध्याय इसमें जोड़ा गया है, जिसमें 35 धाराएं हैं और 13 प्रावधान हैं, जिसमें गैंग रेप के लिए अब 20 साल की सजा या तो कारावास, आजीवन कारावास, नाबालिग के साथ बलात्कार में मौत की सजा, झूठा वादा पहचान छिपाकर शोषण करने वालों के लिए भी अलग से अपराध बनाया गया है। पहले सुप्रीम कोर्ट के जजमेंट से चलता था। पीड़िता का बयान उसके घर पर महिला अधिकारियों की उपस्थिति में और अपने परिजनों की उपस्थिति में लेने का भी प्रावधान किया है। और इसके साथ साथ ऑनलाइन एफआईआर की व्यवस्था से भी ढेर सारी उत्पीड़न का सामना कर रही महिला एम्बरेसमेंट से बच पाएगी, ऐसा हमारा मानना है। सालों से देश भर में मॉब लिंचिंग के अपराध के लिए कानून में कोई प्रावधान नहीं था, प्रावधान करने की मांग होती थी। पहली बार मॉब लिंचिंग को परिभाषित किया गया है। नस्ल, जाति, समुदाय, लिंग, जन्मस्थान, भाषा और अन्य कारणों से जो मॉब लिंचिंग होता है, इसमें 7 वर्ष के कारावास से लेकर मृत्यु की सजा और आजीवन कारावास तक इसके अंदर जोड़ा गया है। तो बहुत बड़े समय से जो मांग थी वो पूरी होने जा रही है। रात 2 एक ऐसा कानून था जो अंग्रेजों ने अपने शासन की रक्षा के लिए बनाया, चाहे महात्मा गांधी हो, चाहे तिलक महाराज हो, चाहे सरदार पटेल हो, सभी लोग यही कानून के तहत 6-6 साल की सजा काटे। इसी कानून के तहत केसरी पर प्रतिबंध लगाया गया था। वो अपने राज्य की सुरक्षा के लिए अंग्रेजों ने बनाया हुआ कानून था। राजद्रोह को हमने जड़ से समाप्त कर दिया है और देश विरोधी हरकतों के लिए नई धारा लेकर आए हैं। पहले सरकार के खिलाफ स्टेटमेंट देना गुनाह था, अब भारत की एकता और अखंडता को क्षतिग्रस्त करने के लिए ये कानून अमल में आएगा। तो आजादी के
इतने सालों के बाद ये कानून में बदलाव हुआ है, जो एक बहुत बड़ा परिचायक है हमारे संविधान के स्पिरिट का। অমিত শাহ আজকে বললেন যে এই যে ব্রিটিশ আমলের ঔপনিবেশিক আইন, যেটা এই দেশের মানুষের বিরুদ্ধে প্রয়োগ করা হতো, বিপ্লবীদের বিরুদ্ধে প্রয়োগ করা হতো, যারা মুখ খুলতো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হতো, সেই আইন আজ থেকে অফিসিয়ালি বাতিল হয়ে গেল। এখন আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড, যেটাকে বাংলায় আমরা বলি ভারতীয় দণ্ডবিধি, তার বদলে চালু হয়ে গেল ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় ন্যায় সংহিতা। মানে এখন আইপিসির বদলে আপনাদের বলতে হবে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, সিআরপিসি, এবং আইনের পরিবর্তে যেটা এলো সেটা হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, বিএনএসএস, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এলো। আর যেটা আইইসি ছিল ভারতীয় সাক্ষ্য আইন, সেটার বদলে এলো ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, বিএসএ। এখন শুনতে একটু কড়া লাগছে, কয়েক মাসের মধ্যে আমরা এটাতে হ্যাবিচুয়েটেড হয়ে যাব। এখন আমাদের বিচার ব্যবস্থা, আমাদের পুলিশি ব্যবস্থা কত তাড়াতাড়ি নিজেদের পড়াশোনা করে এই ব্যবস্থার সঙ্গে সরগর করে নিতে পারে সেটাই এখন দেখার। পুলিশ এখন যেটা চলছে সেই ইন্ডিয়ান পেনাল কোডই মানে না। দলদাস এবং চটিচাটা হয়ে গেছে এই বাংলার পুলিশ। তারা এই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এসবগুলো পড়াশোনা করবে, তারপরে মানবে, ভারতীয় ন্যায় সংহিতা মানবে। সত্যি আমার অবিশ্বাস্য লাগছে। জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজকের পর থেকে এই নতুন নিয়মে কি করে সরগর হবে সেটাই দেখার। কিন্তু আজ থেকে এই নতুন নিয়ম চালু হয়ে গেল এবং আমরা দেখতে পেলাম বিরোধীদের, অমিত শাহ বলেছেন যে এই নিয়ে কোনো রাজনীতি করবেন না, যদি কিছু বলার থাকে আমার দরজা খোলা আছে। সুচিন্তিত সুনির্দিষ্ট তথ্য নিয়ে যদি কেউ পরামর্শ দেন তাহলে সেটাও মানতে রাজি আছেন অমিত শাহ। কি বললেন বিরোধীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, শুনুন আপনারা। मैंने 2020 में सभी सांसदों को पत्र लिखकर उनके सुझाव मांगे थे, सभी मुख्यमंत्रियों को पत्र लिखकर उनके सुझाव मांगे थे, सभी सुप्रीम कोर्ट के सम्मानीय न्यायाधीशों को पत्र लिखकर उनके सुझाव मांगे थे, सभी हाईकोर्ट के चीफ जस्टिस को पत्र लिखकर सुझाव मांगे थे, गृह सचिव जी ने सभी आईपीएस अफसरों से सुझाव मांगे थे, सभी कलेक्टर से सुझाव मांगे थे, और ये सब सुझाव मिल मिलाकर मैंने खुद अधिकारियों की बैठक को अलग करे तो मैंने खुद 158 बार इसकी मीमांसा कर बैठक कर विचार कर एक बिल बनाया। ये बिल को भी संसद ने ऐसे ही पारित नहीं किया है, गृह विभाग की समिति के पास ये बिल को भेजा गया। 2.5 महीना या तो 3 महीना इस पर विशद चर्चा हुई, सभी दल के सांसदों ने इसके अंदर हिस्सा लिया है, अपने सुझावों को रखा है। 4-5 पॉलिटिकल स्टाइल के सुझाव छोड़कर मैं दावे से कह सकता हूं हर सुझाव को समाहित कर 93 बदलाव कर बिल को फिर से कैबिनेट ने पारित किया और पारित करने के बाद सदन के सामने रखा गया। इतने बड़े सदियों के बाद हो रहे सुधार को पॉलिटिकल कलर देना मैं मानता हूं ठीक नहीं है। मेरे तो सभी विपक्ष के साथियों से विनती है, पॉलिटिक्स करने के ढेर सारे मुद्दे हैं, आराम से करिए पॉलिटिक्स, कोई चिंता नहीं, हम भी जवाब देंगे। मगर ये कानून देश के 140 करोड़ नागरिकों को संविधान का जो स्पिरिट है, न्याय और आत्मसम्मान, वो समय पर दिलाने की एक एक्सरसाइज है। तो आप सभी लोग इसमें कोऑपरेट करिए और मैं मानता हूं कि जिसको भी कुछ कहना है मेरा दफ्तर हमेशा खुला है, मैं अवेलेबल हूं। मिलने से पहले रोड पर जाना मैं मानता हूं ठीक नहीं है। গণপ্রহার নিয়ে কিন্তু কড়া আইন আনা হয়েছে, যেটা এই মুহূর্তে এই বাংলায় গত 7 দিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন। যে যাকে পাচ্ছে দলবল নিয়ে গিয়ে পিটিয়ে দিচ্ছে, মৃত্যু হচ্ছে। সেই গণপ্রহার নিয়ে কড়া আইন আনা হয়েছে। ঔপনিবেশিক যুগে ব্রিটিশ আমলের সেই আইন সরিয়ে ফৌজদারি আইনের সংশোধন এবং পরিষ্কার বলা হয়েছে এই গণপ্রহারে যদি কারো মৃত্যু হয় তাহলে সেই অপরাধীর বিরুদ্ধে কিন্তু অপরাধীর মৃত্যুদণ্ড অব্দি সাজা হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এটা কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন। দেশদ্রোহের যে ধারা সম্পূর্ণরূপে সেটা সরিয়ে দেওয়া হলো, তার বদলে দেশ বিরোধী কার্যকলাপের জন্য একটি নতুন ধারা নিয়ে আসা হয়েছে। এখানে শুধুমাত্র ভারতবর্ষের অর্থাৎ আমার দেশের সার্বভৌমত্ব
একতা এবং অখণ্ডতা ক্ষতি করার যারা চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা সরকারের বিরুদ্ধে কিছু বলবে তাদের বিরুদ্ধে কিন্তু এই দেশদ্রোহের আইন আর বলবৎ হবে না। অর্থাৎ সরকারের বিরুদ্ধে এবার যে কেউ বলতে পারে, সেক্ষেত্রে দেশদ্রোহের আইন বলবৎ হবে না। কিন্তু যদি দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, একতা এবং অখণ্ডতার ক্ষতি করার জন্য যারা চেষ্টা করবেন, একমাত্র তাদের বিরুদ্ধে এই দেশ বিরোধী কার্যকলাপের নতুন আইন আনা হবে। অপরাধের প্রমাণ জোগাড়ে ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক করা হয়েছে। আরো অনেক কিছু করা হয়েছে, যেমন পুলিশ কাউকে তুলে নিয়ে গেলে তার পরিবারের সদস্যদের আদালতে ছুটতে হতো, থানায় ছুটতে হতো, কিন্তু খোঁজ খবর পেত না। এখন কিন্তু প্রতিটি থানায় একটি রেজিস্টার এবং ই রেজিস্টার রাখতে হবে। কোনো অপরাধীকে বা অভিযুক্তকে যদি তুলে নিয়ে যাওয়া হয়, সঙ্গে সঙ্গে সেটা কিন্তু নেটে আপডেট করতে হবে যে কাকে তুললাম, কোথা থেকে তুললাম, তার কি পরিচয়। ব্রিটিশ আমল থেকে চলে আসা সেই ভারতীয় আইনে পরিষ্কার বদল এনে নিয়েছে নরেন্দ্র মোদী সরকার, যেটা আজ থেকে লাগু হয়ে গেল। 1860 সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড, ভারতীয় দণ্ডবিধি, আজ থেকে অফিসিয়ালি বাতিল হয়ে গেল এবং সেখানে চালু হলো। এবং বাকি যেগুলো ছিল, ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট 1898 সালের, ফৌজদারি দণ্ডবিধি যেটাকে বলা হতো, 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ভারতীয় সাক্ষ্য আইন, এই তিনটেই অফিসিয়ালি আজকে বাতিল হয়ে গেল। এই তিনটের বদলে, আরো একবার বলছি, এই তিনটের বদলে এলো ভারতীয় ন্যায় সংহিতা, বিএনএস, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরটা বাতিল হয়ে এসছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, বিএনএসএস, এবং এটা আইইসির বদলে এসছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, যেটা আজ থেকে চালু হলো। কিন্তু সবচেয়ে যেটা বড় কথা, যে ঘটনাগুলো এই মুহূর্তে আমাদের রাজ্যে ঘটে চলেছে, গণপ্রহারের ঘটনা, নারীদের বিরুদ্ধে অত্যাচারের ঘটনা, সেই ঘটনার বিরুদ্ধে যে কড়া আইন আনা হয়েছে, এখন দেখার বিষয় এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কবে পড়াশোনা করে এই জিনিসগুলো থেকে শিক্ষা নেয় এবং নতুন আইন বলবৎ করে। পুরনো যে সমস্ত মামলা চলছিল সেই মামলাগুলো ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী হবে, অর্থাৎ সাংবাদিক মানবগড় বিরুদ্ধে কিন্তু এখনো সেই 1920 সালের ব্রিটিশ আইন ধরেই মামলা চালিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কি বলবেন আপনারা? আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা দেশ এবং রাজ্যের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।